শখ শব্দটির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। কথায় আছে শখের দাম লাখ টাকা। শখের বস্তুটিকে পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকি, নিজেদের সামর্থ্যের ভেতরে সর্বোচ্চটুকু প্রচেষ্টা প্রয়োগ করে থাকি। কিন্তু সেই শখের বস্তুটি কি সবসময় আমাদের জন্য মঙ্গলকর বা সুসময় বয়ে আনতে পারে? এমনও তো হতে পারে শখের জিনিসটি হয়ে দাঁড়ালো চূড়ান্ত এক দুর্ভাগ্যের কারণ। আজকের গল্প অঘোরবাবুর পকেট ঘড়ি। লিখেছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। 20,001, 20,002, 20,003, 40,000। কিছুটা জেদের বশেই এবার দ্বিগুণ হার হেঁকে বসলেন অঘোর সান্যাল। তার দর হাঁকা শুনে এবার একেবারেই হা হয়ে গেল উল্টো দিকে যে দর দিচ্ছিল একজন যুবক। অঘোরবাবু লক্ষ্য করলেন বিস্ময়ে ছেলেটার চোয়াল প্রায় ঝুলে পড়েছে। নিলামওয়ালা তার হাতুড়ি ঠুকে আবার দর হাঁকতে যাচ্ছিলেন, কিন্তু ছেলেটা হাত নেড়ে বুঝিয়ে দিল সে আর ডাক দেবে না। নিলাম শেষ হয়ে গেল। ছেলেটা অঘোরবাবুর পরিচিত, নাম অর্জুন লাখটিয়া, বয়স 26-27 হবে। ওর বাবা গণেশ লাখটিয়াও অঘোর সান্যালের বিশেষ পরিচিত। অঘোরবাবুর মতো গণেশ লাখটিয়ারও ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আছে। নিলাম শেষ হবার পর আশেপাশের ভিড়টা পাতলা হয়ে গেল, কিন্তু বিস্মিত অর্জুন তখনও তাকিয়ে আছে অঘোরবাবুর দিকে। সে যে প্রচণ্ড আশাহত তা বুঝতে অসুবিধে হলো না অঘোরবাবুর। তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেবার ভঙ্গিতে তিনি বললেন, ডোন্ট বি আপসেট মাই বয়। নিলামের নিয়মই হলো কেউ জেতে তো কেউ হারে। এই যেমন গত মাসে তুমি আমাকে নিলামে হারিয়ে মিং আমলের ফ্লাওয়ার ভাসটা জিতে নিয়েছিলে। ওরকম একটা ফুলদানির শখ আমার বহু দিনের। কি আর করা যাবে, নেক্সট টাইম হয়তো তুমি আবার জিতবে। ছেলেটা অঘোরবাবুর কথার কোনো জবাব দিল না। নিলামওয়ালার টেবিলে রাখা যে জিনিসটা নিলাম হচ্ছিল সেটার দিয়ে একবার তাকিয়ে কাঁধ থেকে অঘোরবাবুর হাতটা সরিয়ে ধীর পায়ে নিলাম ঘর ছেড়ে বেরিয়ে গেল। সে চলে যাবার পর পরিচিত বৃদ্ধ নিলামদার মন্তব্য করলেন, অল্প বয়সী ছেলে তো, ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছে না। তার কথায় ঘাড় নেড়ে সম্মতি প্রকাশ করে অঘোরবাবু এবার তাকালেন টেবিলে রাখা তার জিতে নেওয়া জিনিসটার দিকে। সেটা একটা চেনওয়ালা সোনার পকেট ঘড়ি, অনেক দিন আগে যাকে লোকে বলতো ট্যাগ ঘড়ি। খুব সুন্দর দেখতে, খাঁটি বিলেতি জিনিস। নকশা তোলা বেশ বড় একটা চেরি কাঠের বাক্সের ভেতর নীল মখমলের মধ্যে রাখা। ঘড়িটা আপাতত বন্ধ থাকলেও এখনো চলে। নিলামওয়ালার বক্তব্য অনুযায়ী ঘড়িটার বয়স নাকি প্রায় 200 বছর, আর বাক্সটারও তাই। পকেট থেকে চেক বই বের করে চেক লিখতে শুরু করলেন অঘোরবাবু। নিলামওয়ালা বাক্সটা বন্ধ করে দিয়ে সেটা ব্রাউন পেপারে মোড়াতে মোড়াতে বললেন, বাড়ি গিয়ে ঘড়িটা চালু করে নেবেন। একবার দম দিলে ঘড়িটা 48 ঘন্টা চলে। একদম খাঁটি বিলেতি ঘড়ি মশাই। এক বুড়ো অ্যাংলো পয়সার অভাবে বেচে দিয়ে গেল। ঘড়িটা নাকি উত্তরাধিকার সূত্রে কিছুদিন আগেই লন্ডন থেকে ওর হাতে এসেছে। চেক কেটে সেটা নিলামদারের হাতে ধরিয়ে বাক্সটা নিয়ে নিলেন অঘোরবাবু। তারপর তিনি যখন দোকানের বাইরে এগোতে যাচ্ছেন তখন জিনিসপত্রে ঠাসা আধো অন্ধকার নিলাম ঘরের মধ্যে কিছু দূরে একটা অদ্ভুত জিনিস তিনি দেখতে পেলেন। একটা পুরনো পিতলের মূর্তির পায়ের কাছে শুয়ে তার দিকেই স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বিরাট বড় একটা কালো রঙের অ্যালসেশিয়ান কুকুর। মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে পড়লেন অঘোরবাবু। তবে তা ঠিক ভয় নয়। এ জাতীয় একটা কুকুর তার নিজের বাড়িতেও আছে। তিনি ভাবলেন নিলামদারকে একবার জিজ্ঞেস করেন এই কুকুরটা কার। তারপরে পরক্ষণেই তার মনে হলো ওটা হয়তো নিলামদারের কোনো খদ্দেরের হবে। তিনি নিজেও তো বেশ কয়েকবার তার কুকুরটাকে সঙ্গে নিয়ে এই নিলাম ঘরে এসেছেন, তেমনই হবে কিছু একটা। এ কথা চিন্তা করে কাজিয়া নিলামদারকে কিছু না বলে সামনে এগিয়ে কাচের দরজার পাল্লা ঠেলে
পার্ক স্ট্রিটের ব্যস্ত রাস্তায় নেমে পড়লেন অঘোরবাবু। কিছু দূরে রাস্তার পাশে দাঁড় করানো ছিল তার ফিয়েট গাড়িটা। গাড়ির দরজা খুলে ড্রাইভারের সিটে উঠে বসলেন তিনি। তার রিস্ট ওয়াচে বেলা 1টা বাজে। ক্যামাক স্ট্রিটে একটা কাজ সেরে গাড়ি নিয়ে তিনি যখন তার বাড়ির সামনে এসে ফটক খোলার জন্য হর্ন দিলেন, তখন বেলা 2টো বেজে গেছে। শহরের বাইরে বরানগরে গঙ্গার ধারে প্রাচীর ঘেরা সাবেক আমলের দোতলা পৈতৃক বাড়িতে পুরনো কাজের লোক শিবশরণকে আর তার অ্যালসেশিয়ান টাইগারকে নিয়ে থাকেন ষাটোর্ধ্ব অঘোরবাবু। তিনি বিয়ে থা করেননি। হর্ন শুনে শিবশরণ দরজা খুলে দিল। গাড়ি নিয়ে ভেতরে ঢুকে পেটিকোতে ঘড়ির বাক্সটা হাতে নিয়ে নামতেই তাকে দেখে অন্য দিনের মতোই টাইগার ছুটে এলো। অঘোরবাবুকে একটু তফাতে দেখে হঠাৎ এসে থমকে দাঁড়িয়ে পড়ল কুকুরটা। সন্দিগ্ধভাবে সে একবার তাকালো অঘোরবাবুর হাতে ধরে থাকা বাক্সটার দিকে, তারপর গজরাতে শুরু করলো। অঘোরবাবু তাকে ডাকলেন, কিন্তু সে কিছুতেই কাছে এলো না। তাই দেখে তিনি শিবশরণকে বললেন, টাইগারের মেজাজটা আজ খারাপ বলে মনে হচ্ছে। শিবশরণ জবাব দিলেন, এতক্ষণে ও ঠিকই ছিল, ওর মেজাজ কখন যে কি হয় বোঝা মুশকিল। অঘোরবাবু আর কথা বাড়ালেন না। কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় শোবার ঘরে উঠে পোশাক পাল্টাতে শুরু করলেন। শিবশরণ খাবার দিয়ে গেল। দুপুরের খাওয়া সেরে ঘড়ির বাক্সটা বিছানায় রেখে শুয়ে পড়লেন অঘোরবাবু। অঘোরবাবুর যখন ঘুম ভাঙল তখন বাজে প্রায় 7টা। বাইরে অন্ধকার নেমেছে। বিছানাতে উঠে বসে বেড সুইচ জ্বালাতেই তার চোখে পড়ল ঘড়ির বাক্সটার ওপর। কাগজের মোড়কটা খুলে বাক্স থেকে ঘড়িটা বার করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন তিনি। জিনিসটা যে অনেক পুরনো তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। সোনার ডায়াল আর কাঁটাগুলো বাতির আলোতে ঝলমল করছে। ভালোভাবে নজর করতে ডায়ালের ঠিক মাঝখানে আরও একটা ব্যাপার তার চোখে পড়ল। খুব সূক্ষ্মভাবে 3টি জিনিসের ছবি খোদাই করা আছে সেখানে। একটা টুপি, একটা ছড়ি আর একটা কুকুরের ছবি। ভালো করে খেয়াল না করলে ঠিক ছবিগুলো ঠাউর করা যায় না। নিলামদার বলেছিল ঘড়িটাতে একবার দম দিলে 48 ঘন্টা চলে। ঘড়িটা ভালো করে দেখে কাঁটা মিলিয়ে দম দেবার পর সুন্দর মৃদু টিকটিক ছন্দে ঘড়িটা যখন চলতে শুরু করলো তখন কাঁটায় কাঁটায় 7টা বাজে। ঠিক সেই সময় অঘোরবাবুর মনে পড়ল আজ রাত 8টায় পার্ক স্ট্রিটের একটা বড় হোটেলে একটা পার্টি আছে। ব্যবসায়িক প্রয়োজনে এই ধরনের পার্টিতে তাকে মাঝে মাঝে যেতে হয়। ব্যবসায়ীরা আসে সেখানে। ব্যবসা সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়। কাজেই আর সময় নষ্ট না করে সেখানে যাবার জন্য তৈরি হতেই উঠে পড়লেন তিনি। পোশাক পরার সময় হঠাৎ তার মনে হলো পকেট ঘড়িটাকে সঙ্গে নিয়ে যাই। এই ভেবে তিনি ঘর ছেড়ে বেরোবার আগে তার জহর কোটের নিচে পাঞ্জাবির বুকের পকেটে ভরে নিলেন ঘড়িটা। অঘোরবাবু যখন পার্ক স্ট্রিটে সেই হোটেলে পৌঁছলেন তখন একে একে অন্য অতিথিরাও সেখানে আসতে শুরু করেছে। মিত্তির, চ্যাটার্জি, ঝুঝুরওয়ালা, লাখটিয়া, সিংঘানিয়া আরও অনেকে। এরা সবাই কলকাতার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বিরাট ঝাড়বাতি লাগানো আলোকোজ্জ্বল হোটেলের বলরুম ক্রমশ লোকজনের কথাবার্তা হাসির হাট্টায় মুখরিত হয়ে উঠল। চ্যাটার্জির সাথে ব্যবসা সংক্রান্ত কিছু কাজের কথা সারার পর হঠাৎ গণেশ লাখটিয়ার মুখোমুখি হয়ে গেল অঘোরবাবু। তাকে দেখেই লাখটিয়া বললেন, আপনার সঙ্গে আমার একটা পার্সোনাল কথা আছে মিস্টার সান্যাল। অঘোরবাবু বললেন, বলুন। লাখটিয়া একটু চাপা স্বরে বললেন, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আজকে পার্ক স্ট্রিটে নিলাম ঘরে বিডিংয়ের ব্যাপারটা আমি শুনেছি। ঘড়িটা না পেয়ে অর্জুন বড্ড আপসেট হয়ে পড়েছে। ও আমার একমাত্র ছেলে। ও কিছু চেয়ে তা পায়নি এমনটা কখনো হয়নি। আমি আপনাকে ওই ঘড়ির দামের ওপর বাড়তি 5,000 টাকা দিচ্ছি। ওই ঘড়িটা আমার চাই। লাখটিয়া তার শেষের কথাটা এমন ঢঙে বললেন তা ঠিক পছন্দ হলো না অঘোরবাবুর। তিনি শটান জবাব দিলেন, ঠিক আছে, আমি ভাববো আপনার কথা। লাখটিয়া বললেন, হ্যাঁ হ্যাঁ মশাই, একটু ভাবুন।
লাখটিয়াকে পাশ কাটবার জন্য। এরপর তার থেকে বিদায় নিয়ে তিনি এগোলেন সামনের দিকে। অঘোরবাবু বলরুমের ঠিক মাঝখানে বড় ঝাড়বাতিটার নিচে গিয়ে দাঁড়াতেই তাকে দেখে এগিয়ে এসে মিত্তির বললেন, কি মশাই, ভর দুপুরে আজ কুকুর নিয়ে কোথায় বেরিয়েছিলেন? আর সঙ্গের লোকটা কে ছিল? তার কথা শুনে অঘোরবাবু একটু অবাক হয়ে বললেন, দুপুরে আমি বাড়ির বাইরে কিছুটা সময় ছিলাম ঠিকই, কিন্তু সঙ্গে তো কেউ ছিল না। মিত্তির বিস্ময় সুরে বলল, সে কি মশাই, আজ দুপুরবেলায় হাতে একটা প্যাকেট নিয়ে পার্ক স্ট্রিটে আপনি আপনার গাড়িতে উঠলেন, আর আপনার গাড়ির পেছনের দরজা খুলে গাড়িতে উঠলেন ছড়ি হাতে, কালো পোশাক আর টুপি পরা একটা লোক, সঙ্গে একটা অ্যালসেশিয়ান। কয়েক হাত দূর থেকে আমি তো স্পষ্ট দেখলাম। আপনাকে ডাকার আগে আপনি গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। মিত্তিরের কথায় কিন্তু কিন্তু বলে অঘোরবাবু কি যেন একটা বলতে যাচ্ছিলেন। ঠিক তখনই তার যেন মনে হলো তার বুক পকেটে রাখা ঘড়িটা যেন খুব জোরে টিকটিক শব্দে বাজতে শুরু করেছে। আর তারপরে কিসের একটা প্রচণ্ড ধাক্কায় মিত্তিরকে নিয়ে মাটিতে ছিটকে পড়লেন অঘোরবাবু। সঙ্গে সঙ্গে একটা কান ফাটানো আওয়াজ আর ঝনঝন শব্দে কেঁপে উঠল ঘর। চিৎকার চেঁচামেচিতে ভরে উঠল বলরুম। কয়েক মুহূর্ত পর লোকজন যখন অঘোরবাবুকে টেনে তুলল, তখন তিনি বুঝতে পারলেন আসল ব্যাপারটা। চারপাশে ঘরের মেঝেতে ছড়িয়ে আছে অসংখ্য ভাঙা কাচের টুকরো। অঘোরবাবুর মাথার উপরের বিশাল ঝাড়বাতিটা ভেঙে পড়েছে। ভাগ্য ভালো একজন মেয়েটার ব্যাপারটা শেষ মুহূর্তে দেখতে পেয়ে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে অঘোরবাবুকে। নইলে অত বড় ঝাড়বাতি মাথায় পড়লে আর দেখতে হতো না। চোট অবশ্য তার খুব একটা লাগেনি, সামান্য একটু হাতে লেগেছে মাত্র। সবাই তাকে বলল, খুব বাঁচা বেঁচে গেছেন মশাই। এরপর মিত্তিরের সাথে আর কোনো কথা হলো না অঘোরবাবুর। দুর্ঘটনার কারণে পার্টিটাও তেমন জমল না। রাত 10টার আগে সেদিন বাড়ি ফিরে বিছানায় শুয়ে পড়লেন তিনি। পরদিন বেশ ভোরে ঘুম ভাঙল অঘোরবাবুর। রাতে ঘুমটা যেন কেমন ছাড়া ছাড়া হয়েছে। সারা রাত ঘুমের মধ্যে কেমন যেন অদ্ভুত টিকটিক শব্দ শুনেছেন। ঘুমের ঘোরে বার দুয়েকবার বিছানাতে উঠেও বসেছিলেন। অঘোরবাবুর ঘুম থেকে ওঠার কিছুক্ষণের মধ্যেই শিউশরণ চা নিয়ে এলো। অন্যদিন এই সময় তার পেছন পেছন টাইগারও উপরে উঠে আসে, বাধা নিয়ম। অঘোরবাবুর হাত থেকে 2টো বিস্কিট রোজ তার প্রাপ্য। আজ শিউশরণের সাথে টাইগার নেই। তাকে না দেখে অঘোরবাবু বললেন, কিরে, টাইগার এলো না? শিউশরণ জবাব দিল, ওর মনে হয় শরীরটা খারাপ। কাল দুপুরে আপনি বাড়িতে ফেরার পর সেই যে ও নিজের ঘরে গিয়ে ঢুকেছে, তারপর আর বাইরে আসেনি। রাতের খাবারও পড়ে আছে দেখলাম। সারা রাত গড় গড় করেছে। অঘোরবাবু শুনে বললেন, দেখ আজও ভালো হয় কিনা, নইলে কাল ওকে ডাক্তারের কাছে নিয়ে যাস। চা পান শেষ হবার পর স্নানে গেলেন অঘোরবাবু। তারপর টিফিন সেরে পোশাক পরে নিলেন। পাঞ্জাবিটা গায়ে গলাবার সময় তিনি অনুভব করলেন ঘড়ির অস্তিত্ব। একবার ঘড়িটা বার করে দেখলেন তিনি। খোলা জানালা দিয়ে আসা দিনের আলোতে ঝলমল করে উঠল ঘড়িটা। একদম নির্ভুল সময় দিচ্ছে। ঘড়িটা পকেটে নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। সারাদিন ব্যবসা সংক্রান্ত নানা কাজের চাপ ছিল। কাজের চাপে বুক পকেটে রাখা ঘড়িটার অস্তিত্ব ভুলেই গিয়েছেন তিনি। দুপুরে বাড়ি ফেরা হলো না তার। সন্ধ্যায় ব্যবসা সংক্রান্ত একটা বৈঠক ছিল, সেটা সেরে অঘোরবাবু ক্লান্ত শরীরে যখন বাড়ি ফিরলেন, তখন রাত 9টা বাজে। ওপরে শোভার ঘরে উঠে তিনি যখন পোশাক খুলতে যাচ্ছেন, ঠিক তখন শিউশরণ এসে বললেন, বাবু, আপনার সাথে একজন অল্প বয়সী ভদ্রলোক দেখা করতে এসেছেন। এত রাতে আবার কে এলো? আর নিচে নামতে ইচ্ছে করলো না অঘোরবাবুর। একটু ইতস্তত করে তিনি বললেন, ঠিক আছে, লোকটাকে ওপরে পাঠিয়ে দে। মিনিট দুয়েকের মধ্যেই সিঁড়িতে পায়ের আওয়াজ শোনা গেল। আর তারপরে ঘরে যে প্রবেশ করলো, তাকে দেখে একটু অবাকই হয়ে গেলেন অঘোরবাবু। অর্জুন লাখটিয়া, তার পরনে লাল গেঞ্জি আর চোঙা প্যান্ট, চোখে মুখে প্রচণ্ড উত্তেজনার ভাব।
টেবিলের কাছে দাঁড়িয়ে দরজার সামনে কয়েক পা ভেতরে আসা অর্জুনের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করলেন, তুমি এত রাতে? অর্জুন জবাব দিল, আঙ্কেল, আমি ওই ঘড়িটা নিতে এসেছি। কাল সন্ধ্যায় বাবার সাথে তো আপনার কথা হয়েছে, টাকাটা আমি সাথে নিয়ে এসেছি। এই বলে সে পকেটে হাত দিল, সম্ভবত টাকা বার করার জন্য। তার কথা শুনে অঘোর সান্যাল মৃদু অসন্তুষ্ট স্বরে বললেন, তোমার বাবা আমাকে প্রস্তাব দিয়েছিলেন ঠিকই, কিন্তু আমি বলেছি ভেবে দেখব। দেব তো বলিনি, এ ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নেইনি। অর্জুন লাখটিয়া বলল, কিন্তু ঘড়িটা আমি নিয়ে যেতে চাই। অঘোরবাবু বললেন, আমি তো তোমাকে বললাম তেমন হলে তোমাকে জানাবো। ঘড়িটা আমার আজই চাই এবং এক্ষুনি চাই, ওটা আমাকে দিন। আমি চেয়ে পাইনি এমন কখনো হয়নি। এবার বেশ উদ্ধত রুক্ষ স্বরে কথাগুলো বলল অর্জুন। তার কথা বলার ঢং দেখে মেজাজটা খারাপ হয়ে গেল অঘোরবাবুর। তিনিও একটু রুক্ষভাবেই বললেন, তোমাকে যা বলবার তা তো বললাম, এখন তুমি যাও, অনেক রাত হয়েছে। অর্জুন গলার স্বর চড়িয়ে বলল, আপনি আমাকে ঘড়িটা এখনই দেবেন, নইলে। নইলে কি? অঘোরবাবু চিৎকার করে উঠলেন। আর এই পরমুহূর্তে তিনি দেখলেন অর্জুন তার পকেট থেকে বের করে আনলো একটা রিভলভার, তার নল সোজা তাক করা তারই দিকে। হতভম্ব হয়ে গেলেন অঘোরবাবু। তারপর পরমুহূর্তে অঘোরবাবুর যেন মনে হলো তার বুক পকেটে রাখা ঘড়িটা বেশ জোরে টিকটিক শব্দে বাজতে শুরু করেছে। ঘাবড়ে গেলেও অঘোরবাবুর মনে শক্তি সঞ্চয় করে বললেন, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? চালাও গুলি, ও ঘড়ি আমি তোমাকে দেব না। অঘোরবাবুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অর্জুনের বুকটা কেমন যেন পাল্টে গেল। কাঁপতে লাগলো ওর হাত, আর কাঁপা কাঁপা হাতে পর মুহূর্তে সে চালিয়ে দিল গুলি। অঘোরবাবু অনুভব করলেন একটা হালকা গরম কিছু একটা তার কান ঘেঁষে বেরিয়ে গিয়ে দেওয়ালে বিদ্ধ হলো। প্রচণ্ড শব্দ আর বারুদের কটু গন্ধে ভরে গেল ঘর। অর্জুন কিন্তু আর দাঁড়ালো না। গুলিটা চালিয়ে আতঙ্কিতভাবে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে পালাতে শুরু করলো। গুলির শব্দ শুনে শিবশরণ ওপরে উঠে এলো। তখনও টেবিলের কাছে স্থানুর মতো দাঁড়িয়ে আছে অঘোরবাবু। শিবশরণ তাকে বিছানাতে এনে বসালো। ঘড়ির শব্দটা তখন আর কানে আসছে না। জল খেয়ে ধাতস্থ হতে বেশ কিছুটা সময় কেটে গেল। এমন একটা ঘটনা যে ঘটতে পারে তার ধারণাই ছিল না অঘোরবাবুর। এখন কি করা উচিত তা নিয়ে ভাবতে লাগলেন তিনি। তিনি কি পুলিশে খবর দেবেন? ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছেন না। ভাবতে ভাবতে মিনিট 20 মধ্যেই ফোনটা বেজে উঠল। টেবিলের কাছে গিয়ে রিসিভার তুলে অঘোরবাবু হ্যালো বলতেই ওপাশ থেকে ভেসে এলো আতঙ্কিত গণেশ লাখটিয়ার গলা। মিস্টার সান্যাল, আমার অর্জুনকে ক্ষমা করে দিন। ও মা মরা ছেলে। আমি ব্যবসার কাজে ব্যস্ত থাকি বলে ও অসৎ সঙ্গে বিগড়ে গেছে। আমি আপনাকে কথা দিচ্ছি ও এই কাজ আর করবে না। ও যে আপনার কাছে গিয়েছিল তা আমি জানতামই না। প্লিজ আপনি পুলিশে খবর দেবেন না, তাহলে আমার আর মান সম্মান থাকবে না। প্লিজ মিস্টার সান্যাল। অঘোরবাবু তাকে থামিয়ে দিয়ে উত্তেজিতভাবে বললেন, ও কি করেছে আপনি জানেন? ও গুলি করেছিল আমাকে। অল্পের জন্য রক্ষা পেয়েছি। একদম কান ঘেঁষে গেল গুলিটা। ও আমাকে একটা ঘড়ির জন্য খুন করতে যাচ্ছিল। গণেশ লাখটিয়া বললেন, ঘড়িটার জন্য ও আপনাকে রিভলভার দেখে থ্রেট করে চরম অন্যায় করেছে। আপনি বিশ্বাস করুন, মানুষ খুন করবার মতো সাহস ওর নেই। আসলে আপনাদের কথাবার্তা চলার সময় আপনার কুকুরটা আপনার পেছনে এসে দাঁড়িয়েছিল। কুকুরে ওর দারুণ ভয়। আপনাকে নয়, কুকুরটাকে দেখিয়ে ভয় পেয়েও গুলি চালিয়েছিল, তারপর পালিয়ে আসে। অঘোরবাবু বললেন, কুকুর? কিন্তু লাখটিও বললেন, আমার কথা বিশ্বাস করুন, প্লিজ আপনি পুলিশে খবর দেবেন না। অর্জুন আপনার কাছে মাপ চেয়ে আসবে। প্রয়োজনে আমি 1 লাখ টাকা ক্ষতিপূরণ দেব। সেই ফ্লাওয়ার ভাসটাও গিফট করব। নিকলসন কোম্পানির যে অর্ডারটার জন্য আপনি অনেক দিন চেষ্টা করেছেন সেটাও পাইয়ে দেব। শুধু আপনি থানা পুলিশ করবেন না। এরপরেই সম্ভবত যান্ত্রিক গোলযোগের কারণে ফোনটা কেটে গেল। চেষ্টা করেও লাখটিয়াকে আর ধরা গেল না। রিসিভার নামিয়ে রেখে অঘোরবাবু শিবশরণকে বললেন, হ্যাঁ রে, ওই ছেলেটা যখন উপরে উঠেছিল তখন টাইগার উপরে এসেছিল? শিবশরণ জবাব দিল,
না তো বাবু, সে তো ঘর ছেড়ে বেরোয়নি। যখন ওপরে শব্দ হলো তখন আমি তার ঘরে খাবার দিতে ঢুকেছিলাম। জবাব শুনে নিজের মনে অঘোরবাবু বললেন, আশ্চর্য, ছেলের অপরাধ ঢাকতে কি মিথ্যা বললেন কালো গণেশ লাখটিয়া। তিনি যা করবেন তা পরের দিন করবেন, এই ভেবে শিবশরণকে সজাগ থাকতে বলে খাওয়া সেরে আর কিছু সময়ের মধ্যে অঘোরবাবু বাতি নিভিয়ে শুয়ে পড়লেন। কিন্তু সেদিনও আগের রাতের মতোই একটা টিক টিক শব্দ ঘুমের ঘরে শুনতে পেলেন অঘোরবাবু। এই দিনের শব্দ যেন আগের রাতের থেকেও তীব্র। শেষ রাতের দিকে ঘুম ভেঙে বিছানায় উঠে বসলেন তিনি। সঙ্গে সঙ্গে শব্দটা বন্ধ হয়ে গেল ঠিকই, কিন্তু অঘোরবাবু অন্ধকার ঘরে বুঝতে পারলেন সেই শব্দের অনুরণনটা যেন তখনও তার কানে জেগে আছে। বাকি রাতটা জেগেই কাটিয়ে দিলেন তিনি। বিকেলবেলায় নিজের ঘরে বসেছিলেন অঘোরবাবু। সারাদিন তিনি বাড়ির বাইরে যাননি। শিবশরণ কুকুরটাকে একটু আগে নিয়ে গিয়েছে ডাক্তারের কাছে। গতকালও সারা রাত কেঁদেছে কুকুরটা। রাতে ভালো ঘুম না হওয়ায় শরীরটাও একটু খারাপ অঘোরবাবুর। সেদিন ঘড়িটা কিনে আনার পর থেকেই তার স্বাভাবিক জীবনে কোথাও না কোথাও যেন একটা ছন্দপতন ঘটতে শুরু করেছে। কিন্তু ব্যাপারটা তিনি ঠিক ধরতে পারছেন না। পরপর 2 রাত ধরে সেই টিকটিক শব্দটা কি নিছকই তার মনের ভুল, নাকি অন্য কিছু? বেশ কিছুক্ষণ বসে থাকার পর ঘড়িটা আবার ভালো করে দেখার জন্য পাঞ্জাবির পকেট থেকে ঘড়িটা বার করে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন তিনি। 5:30 বাজে। তেমন কিছু সন্দেহজনক বিষয় ঘড়িটার মধ্যে তার চোখে পড়ল না। তিনি এরপর ভাবলেন যে ঘড়িটা তার বাক্সে পুরে আলমারিতে ঢুকিয়ে রাখবেন। এত দামি জিনিস বাইরে ফেলে রাখা বা সঙ্গে নিয়ে ঘোরা মোটেও ঠিক হচ্ছে না। ঘড়ির বাক্সটা টেবিলের ওপর রাখা ছিল। সেটা তুলে এনে আবার খাটে বসলেন অঘোরবাবু। খুব সুন্দর বাক্সটা। এটারই দাম অন্তত 1,000-2 টাকা তো হবেই। কাঠের কারুকার্য করা লম্বা ধরনের বাক্সটা অনেকটা গহনার বাক্সের মতো। বাক্সটা খুলে অঘোরবাবু ঘড়িটা দেখতে যাচ্ছিলেন, ঠিক তখনই তার মনে হলো বাক্সের নীল মখমলের চাদরের নিচ থেকে কি যেন একটা উকি দিচ্ছে। অঘোরবাবু মখমলের কোণটা সরাতেই তার নিচ থেকে বেরিয়ে এলো বিবর্ণ হয়ে যাওয়া ভাঁজ করা এক টুকরো কাগজ। সাবধানে কাগজের ভাঁজটা খুললেন তিনি। সম্ভবত সেটা ছিল একটা রাইটিং প্যাডের পাতা। হলদেটে হয়ে যাওয়া কাগজটায় খুদে খুদে বিবর্ণ হয়ে যাওয়া ইংরেজি হরফগুলো পাঠ করার চেষ্টা করলেন তিনি। তা পাঠোদ্ধার করে হতভম্ব হয়ে গেলেন। আসলে সম্ভবত এটা একটা অসম্পূর্ণ চিঠি। সালটা লেখা আছে 1910। চিঠিটা যার উদ্দেশ্যে, তার নাম জোনাথন হলেও লেখকের কোনো নাম নেই। সম্ভবত লেখক চিঠিটা শেষ করতে পারেননি। চিঠির প্রথম কটা লাইন অস্পষ্টতার জন্য পাঠ করা যাচ্ছে না, কিন্তু তারপর লেখা, ঘড়িটা এখন আমার সামনেই রাইটিং ডেস্কের উপরে রাখা। এক চরম মানসিক অস্থিরতার মধ্যে আমি এখন আছি। তুমি বলেছিলে ডাকাতরা লন্ডনে এক রাজপথে রাত্রিবেলায় এই ঘড়িটা ছিনতাই করার সময় জাদুকর ফিলিপ আর তার কুকুরটাকে হত্যা করে, আর তারপর থেকেই নাকি সেই জাদুকর তার কুকুরটাকে নিয়ে এই ঘড়িটাকে অনুসরণ করে। মৃত্যুর পরও তার প্রিয় ঘড়ির মায়া তিনি ঠিক কাটিয়ে উঠতে পারেননি। এ ঘড়ি যার কাছে যায়, ঘড়িটা চালু করার 48 ঘন্টার মধ্যে 3 বার মৃত্যু এসে উপস্থিত হয় তার সামনে। প্রথমবার মৃত্যু তার কাছে এসে সতর্ক করে দিয়ে যায়। সে ঠিক আসার আগের মুহূর্তে তীব্র টিকটিক শব্দে তার আগমন বার্তা জানান দেয় ঘড়িটা। আর তৃতীয়বার মৃত্যু নির্মম আঘাত আনে। এর আগে যাদের কাছে ঘড়িটা ছিল তারা কেউ 48 ঘন্টার বেশি ঘড়িটা চালিয়ে রাখতে পারেনি। জাদুকরের আত্মা কাউকে ভোগ করতে দেয় না এই ঘড়ি। জোনাথন, তোমার কথা আমি সেদিন বিশ্বাস করিনি। এখনো যে পুরোপুরি বিশ্বাস করছি তা নয়। গত পরশু রাত 10টায় এই ঘড়ি চালু করেছি আমি। কাকতালীয় ভাবে তোমার কথা মিলতে শুরু করেছে। গতকাল দুপুরে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, আর আজ সকালে বাড়ির সামনেই হাই ভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে পড়লো আমার গা ঘেঁষে। দুবারই আমি অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আর কি আশ্চর্য, ঘটনা দুটো ঘটার ঠিক আগের মুহূর্তে আমি শুনেছি আমার পকেটে ঘড়ির তীব্র টিকটিক শব্দ।
আর আমার সোফার নাকি গতকাল রাত্রে আমার বাড়ির কম্পাউন্ডে একজন লোক আর তার সাথে একটা কুকুরকে দেখেছে। এখন রাত 10:05, অর্থাৎ 48 ঘন্টা হতে আর মাত্র 5 মিনিট বাকি। তোমার কথা যদি সত্যি হয় তাহলে... চিঠিটা এখানেই শেষ হয়ে গেছে। লেখাটা পুরো হতভম্ব হয়ে গেলেন অঘোরবাবু। এতে যা লেখা আছে তা কি সত্যি? সত্যি না হলেও ব্যাপারটা তার সাথে মিলে গেছে কিভাবে? ঘড়িটা চালু করার পর অঘোরবাবু তো নিশ্চিত দুবার মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়েছেন। আর দুবারই ঘটনা ঘটার ঠিক আগের মুহূর্তে তিনি শুনতে পেয়েছেন তীব্র টিকটিক শব্দ। এ সবই কি কাকতালীয়? ঘড়িতে এখন 6টা বাজতে চলেছে। ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে আর 1 ঘন্টার মধ্যেই মৃত্যু এসে হানা দেবে চূড়ান্ত আঘাত করার জন্য। ব্যাপারটা যেমন ঠিক তার পুরোপুরি বিশ্বাস হচ্ছে না, তেমনি উড়িয়েও দেওয়া যাচ্ছে না। সময় যত এগোতে লাগলো ভেতরে তত উত্তেজিত হতে লাগলেন তিনি। আরও একটা ছন্দবদ্ধ শব্দ শুনতে পেলেন। সেটা তার হৃৎপিণ্ডের শব্দ। হঠাৎ তার খেয়াল হলো, আরে ঘড়িটাকে বন্ধ করলেই তো বিশ্বাস অবিশ্বাসে দোলাচাল থেকে মুক্তি পাওয়া যায়। অঘোরবাবু চেষ্টা করলেন ঘড়িটা বন্ধ করার, কিন্তু ঘড়িটা কিছুতেই বন্ধ হলো না। এবার বেশ ভয় পেয়ে গেলেন তিনি। কি করা যায় ঘড়িটাকে নিয়ে? ঘড়িটাকে তিনি ফেলে দেবেন? কিন্তু পরক্ষণে তার একটা বুদ্ধি এলো। তিনি টেলিফোনের কাছে উঠে গিয়ে ডায়াল করলেন একটা নির্দিষ্ট নম্বরে। ফোনটা রিসিভ করলেন গণেশ লাখটিয়া। অঘোরবাবু তার উদ্দেশ্যে বললেন, শুনুন মশাই, যা হবার তা হয়ে গেছে। আমি আপনার ছেলেকে মাফ করে দিয়েছি, আর আমি ঠিক করেছি ঘড়িটা ওকেই দেব। আমি আজই বাইরে চলে যাব। আপনি এখনই আধা ঘন্টার মধ্যে কাউকে পাঠিয়ে ঘড়িটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আর হ্যাঁ, ঠিক আধা ঘন্টার মধ্যেই। লাখটিয়া অবাক হয়ে বললেন, কি বলছেন আপনি? আমি তো বিশ্বাস করতে পারছি না। আমি এক্ষুনি কাউকে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু আপনি সত্যি বলছেন তো? আর টাকা পয়সা কি দিতে হবে যদি দয়া করে বলেন? অঘোরবাবু বললেন, ওসব কথা পরে হবে। আপনি এক্ষুনি কাউকে পাঠিয়ে দিন, আমার হাতে একদম সময় নেই। লাখটিয়া বললেন, ঠিক আছে, এখনই কেউ যাচ্ছে আপনার কাছে। ফোন রেখে প্রতীক্ষা শুরু করলেন অঘোরবাবু। ঘড়ির কাঁটা যত এগোতে লাগলো উৎকণ্ঠা তত বাড়তে লাগলো তার। যেন মনে হতে লাগলো এখনই কিছু একটা ঘটতে চলেছে। ঘড়িতে তখন 6:45 বাজে। উৎকণ্ঠা চরমে। ঠিক সেই সময় অঘোরবাবু দেখলেন একটা বাইক নিয়ে অর্জুন এসে দাঁড়ালো তার বাড়ির সামনে। ঘড়িটা নিয়ে সঙ্গে সঙ্গে তিনি নিচে নেমে এলেন। তার সামনে দাঁড়িয়ে অর্জুন মাথা নিচু করে বলল, আমাকে আপনি মাফ করে দিন আঙ্কেল। অর্জুনকে আর কথা বাড়াতে না দিয়ে অঘোরবাবু ঘড়িটা তার হাতে ধরিয়ে দিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, তুমি এটা নিয়ে এখন যাও, পরে একদিন এসো, তখন কথা হবে। এই বলে উপরে ওঠার জন্য পা বাড়ালেন। অর্জুন লাখটিয়া তখন অঘোরবাবুর বাড়ি থেকে পকেট ঘড়িটা নিয়ে তার বাইক স্টার্ট করলো। তখন ঘড়িতে 7:05। ঠিক তখনই ঝুপ করে সন্ধ্যা নামলো। অর্জুন লাখটিয়া ঘড়িটা নিয়ে চলে যাবার পর নিজের ঘরে ফিরে বেশ স্বস্তি বোধ করলেন অঘোরবাবু। কিছুক্ষণের মধ্যেই টাইগারকে নিয়ে ফিরে এলো শিবশরণ। 2 দিন বাদে টাইগার আবার উঠে এলো অঘোরবাবুর ঘরে। বেশ চনমনে দেখাচ্ছে তাকে। সে লেজ নাড়তে লাগলো। সারাদিন আজ বাড়িতেই ছিলেন অঘোরবাবু। তিনি টিভি খুলে বসলেন সারাদিনের খবর শোনার জন্য। রাত 9টা নাগাদ টিভির পর্দাতেই তিনি প্রথম খবরটা পেলেন। আজ সন্ধ্যা 7টা নাগাদ টালা ব্রিজের কাছে পথ দুর্ঘটনায় অর্জুন লাখটিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হাসপাতালে মৃত্যুর আগে দুর্ঘটনার কারণ সম্বন্ধে সে জানিয়েছে যে দ্রুতগামী বাইকের সামনে হঠাৎই নাকি বিরাটকার এক কুকুর এসে পড়ায় এই দুর্ঘটনা। নিহত অর্জুন বিশিষ্ট ব্যবসায়ী গণেশ লাখটিয়ার একমাত্র পুত্র।